আজকে যে 2026-27 বাজেট অর্থবছরের বাজেট, এটা বলতে গেলে হচ্ছে বর্তমান নতুন বিএনপি দলীয় সরকারের একটা আকাঙ্ক্ষার দলিল, কিন্তু বাংলাদেশের বাস্তব পরিকল্পনার কোনো দলিল নয়। কারণ বাজেটের যে পরিমাণ বাজেট ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে কোনো প্রকারে সরকারের পক্ষে সম্ভব হবে না। সরকার এই জায়গায় রপ্তানি প্রবৃদ্ধি ধরেছে 7.9%, কিন্তু গত বছরও রপ্তানি প্রবৃদ্ধি ছিল 7.6%। গত এক বছরে রপ্তানি আয় বাংলাদেশে গত 6 মাসে রপ্তানি আয় সর্বোচ্চ গত 10 বছরের মধ্যে সবচাইতে বেশি কমেছে, কিন্তু সরকার এই জায়গায় 7.9% প্রবৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ধরে মূলত হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করেছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে 2025-26 অর্থবছর লক্ষ্যমাত্রা ধরেছে 6,95,000 কোটি টাকা 26-27 অর্থ বছরে, এবং 25-26 অর্থ বছরে সেই লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 5,95,000 টাকা 5,95,000 কোটি টাকা। কিন্তু এই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার মাত্র 4 লক্ষ কোটি টাকায় এই বছরের মধ্যে আদায় করতে পারবে বলে সম্ভব মনে হচ্ছে। এই ক্ষেত্রে বাজেটের ঘাটতি দেখা যাবে প্রায় 4 লাখ কোটি টাকা। এই বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার চিন্তা করেছে যে হচ্ছে ব্যাংক খাত থেকে ঋণ নিবে, কিন্তু ব্যাংক খাতের যে করুণ দশা, বাংলাদেশে গত 16 বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ নিট ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতে। সরকার ঋণ নিবে বৈদেশিক খাত থেকে। বৈদেশিক খাতে বিশ্বের যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে 2023 সালে সারা বিশ্বে $232 বিলিয়ন বৈদেশিক ঋণের লেনদেন ঘটেছে, যেটা 2025-26 অর্থ বছরে এসে $153 বিলিয়ন নেমে এসেছে। সরকার যে 1,05,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নিবে বলে চিন্তা করছে, সেই ক্ষেত্রে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রেও প্রায় মিনিমাম 50,000 কোটি টাকার ঘাটতি দেখা দিবে। মাননীয় স্পিকার, সরকার করমুক্ত আয় সীমা ধরেছে 3,75,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা ধরেছে ব্যক্তির ক্ষেত্রে 3,75,000 টাকা প্রতি বছরে, কিন্তু প্রতি মাসে যদি আমরা গড় আয় দেখি 31,275 টাকা। একজন মধ্যবিত্ত পরিবারের লোক যদি হচ্ছে ঢাকায় বসবাস করে বা ঢাকার আশপাশের কোনো জায়গায় বসবাস করে, তার বাসা ভাড়া বাবদ তাকে মিনিমাম 15,000 টাকা তাকে পরিশোধ করতে হয়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব মিলে তাকে আরও 7,000 টাকা, 7 থেকে 8,000 টাকা পরিশোধ করতে হয়। যদি 5 জনের পরিবার হয়, তার খাবার দাবারের জন্য মাত্র আর 8 থেকে 10,000 টাকা থাকে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে মূলত এই বাজেট এবং হচ্ছে সরকার যেভাবে করমুক্ত আয় সীমা বাড়াই নাই, মাত্র 25,000 টাকা বাড়িয়েছে, এটা মধ্যবিত্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বারবার বলেছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই ক্ষেত্রে এডিপি বরাদ্দ, কৃষি বরাদ্দ 7.7% থেকে নেমে 3.6% নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মারাত্মক খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়বে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের খাদ্য উৎপাদনের পরে যে মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ সাদাবাজ এবং হচ্ছে সাদাবাজদের মাধ্যমে এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 10 টাকার পণ্য যেভাবে 70 টাকায় রূপান্তরিত হয়, সেটা বন্ধ করার ব্যাপারে, নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতেছি না। মাননীয় স্পিকার, আমরা আজকে এই 24 পরবর্তী এই সংসদে এসে আমরা একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ এরকম খ্যাতির বিড়ম্বনা দেখা গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে। যেদিকে তাকিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, রাস্তাঘাটের নাম বলেন, সব শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমান মৃত ছিলেন, উনি হয়তো জানতেন না ওনার নামে সব জায়গায় এত কিছু নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের এই সংসদে একজন প্রতিমন্ত্রীর সেই খ্যাতির বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। উনি কিছুই জানেন না, কিন্তু 10-12টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার পরিবার নামে হয়ে যায়, রাস্তাঘাটের নাম হয়ে যায়, এবং এমনকি ইউনিয়নের নাম পর্যন্ত হয়ে যায়। এটা একটা মিরাকল। মাননীয় স্পিকার, আমরা এমন এক মিরাকল সংসদে আছি, যে সংসদ আমরা প্যাসিবাদকে উৎখাত করে আমরা এই সংসদে এসেছি, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করতো, প্যাসিবাদের সরকার করতো, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে। এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024 পরবর্তী এতদিন আমরা মব কালচারের কথা বলেছে, যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসুসে মব সৃষ্টি করে বাসুসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন? সরকার ক্ষমতা আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চুক্তিভিত্তিক চাকরি নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে
ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই ধর্ষণের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে ধর্ষণ করেছে। আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, আমাদের এই একটা বাজেটে ঠিক পূর্ব বাজেট ঘোষণার পর দিনই বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে। চালের কেজি বেড়ে গেছে 7 টাকা, আমাদের তেলের লিটারে বেড়েছে 5 টাকা। কিন্তু হচ্ছে আমরা সরকার বলছে জনগণের আস্থা ফিরে এসেছে, কিন্তু মাননীয় স্পিকার আমাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দিবেন, আমি এই কথাগুলো বলতে চাচ্ছি জনগণের হয়ে। মাননীয় সদস্য, সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপ 7 মিনিট দিয়েছেন আপনাকে সময়, তারপরেও আমার ডিসক্রিপশনে আরো 1 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যাহতি পরেই চালের দাম, ডাইলের দাম বাজারে, খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না, একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এভাবে চললে তো সংসদ, আচ্ছা 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন, ফলে উনি অবশ্যই ওনাকে আমরা সম্মান করি। উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে যাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমাদের মাননীয় ডেপুটি দুঃখিত বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, আমার মনে হয় সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা, প্রধানমন্ত্রী, তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। নো, ইউ মাস্ট অ্যালাউ আস টু স্পিক। আমি কথা বলছি, আপনারা
আপনারা যখন কথা বলছে আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী, That's the point. মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন অ্যাড্রেস করে প্লিজ, এটা হবে, পার্লামেন্টে এটা হয়। জি, জি, জি। আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। আমরা হান্নান মাসুদ সাহেব, আপনার টাইম ইজ আপ, প্লিজ বসেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। মে আই হামলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট প্লিজ। আপনি বসেন। মাননীয় সদস্যবর্গ, মাননীয় সদস্য নোয়াখালী 6 আসনের বিরোধী দলীয় নেতা দাঁড়াতে দিতে হয়। জি বলেন। আমাদের এই হাউজেরই একজন সদস্য হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে তিনি সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য, এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব।